বাংলাদেশ ক্রিকেট আবারও আলোচনায়, তবে ইতিবাচক কিছু নয়। মাঠ এবং মাঠের বাইরে দু জায়গাতেই আসলে নানা ধরনের অনেক নেতিবাচক বা সমালোচনা মুখর নানা ধরনের বিষয় আমাদের সামনে আসছে। আজকে আপনারা জানেন তামিম ইকবাল সংবাদ সম্মেলন করেছেন, বিসিবিতে গিয়ে কথা বলেছেন। তো সেখানে সাম্প্রতিক কিছু বিষয়, ঢাকা প্রিমিয়ার লিগে ঘটে যাওয়া কিছু ঘটনা সামনে এসেছে। দর্শক ইন্ডিপেন্ডেন্ট ডিজিটালে স্বাগত। আমরা এ নিয়েই আজকে কথা বলবো। আমাদের সাথে আছেন আমাদের ক্রীড়া বিভাগের সহকারী ক্রীড়া সম্পাদক রাজনারায়ণ শুভ। শুভ, স্বাগত। আসলে কি ঘটছে ঢাকা প্রিমিয়ার লিগ নিয়ে নানা ধরনের আলোচনা আমরা দেখতে পাচ্ছি, যে তৌহিদ হৃদয়ের ইস্যুটা এসেছে যে তিনি নিষিদ্ধ হচ্ছেন, আবার নিষেধাজ্ঞা উঠে যাচ্ছে, আবার নিষিদ্ধ হচ্ছেন, তারপর দেখা গেল যে নিষেধাজ্ঞা পরের বছরে স্থানান্তরিত হলো। এটা নিয়ে বিস্তর আলোচনা আছে, এক ধরনের বর্ণনা আজকে আমরা পেলাম। আসলে কি ঘটছে? আচ্ছা, আসলে যেটা ঘটেছে গত 12ই এপ্রিল আবাহনী এবং মোহামেডান ম্যাচে তামিম ইকবাল অসুস্থ হওয়ার পর মোহামেডানের ক্যাপ্টেন এখন তৌহিদ হৃদয়। তো আবাহনীর ইনিংসের সময় একটা এলবিডব্লিউ ডিসিশন, তারা এলবিডব্লিউর জন্য আপিল করেছিল মোহামেডান, আম্পায়ার সেটা দেননি। তখন তৌহিদ হৃদয় আম্পায়ারের সাথে একটা কথায় একটা কথা কাটাকাটির মতো অবস্থা হয়েছিল। তো সেটা হচ্ছিল বোলার্স এন্ডে যে আম্পায়ার, তার সাথে তানভীর আহমেদ, তার সাথে হচ্ছিল তখন লেগ আম্পায়ার যিনি শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত, যিনি বাংলাদেশ আইসিসির এলিট আম্পায়ার, বাংলাদেশের একমাত্র প্রতিনিধি, তিনি এগিয়ে এসেছিলেন যে পরিস্থিতি সামাল দেওয়ার জন্য। তখন কথায় তার সাথেও তৌহিদ হৃদয়ের কথা কাটাকাটি হয়। এটার পর তখনই ম্যাচের পর হচ্ছে তৌহিদ হৃদয়কে এক ম্যাচ নিষেধাজ্ঞা দেওয়া হয়। যদিও তার ডিমেরিট পয়েন্ট 4টা দেওয়া হয়েছে, 4 ডিমেরিট পয়েন্টে 2 ম্যাচ নিষিদ্ধ করা যায়, কিন্তু তাকে তখনই একটা কিন্তু ছাড় দেওয়া হয়েছিল, তাকে এক ম্যাচ নিষিদ্ধ করা হয়। প্রবলেম যেটা হলো, সেদিন প্রেস কনফারেন্সে তৌহিদ হৃদয় অনেক কিছু বলেছেন যে তিনি আন্তর্জাতিক ক্রিকেটার আম্পায়ার, আন্তর্জাতিক আম্পায়ার ঠিক আছে, তিনিও আন্তর্জাতিক ক্রিকেটার, আম্পায়ারদের ভুল হলে সেটা তাদের স্বীকার করা উচিত, এরকম অনেক কিছু বলেছেন। লাস্টে যে কথাটা খুব বেশি সিগনিফিকেন্ট সেটা হচ্ছে যে উনি বলেছেন যদি ঘটনা অন্যদিকে যায় তাহলে তিনি মুখ খুলবেন, এক ধরনের থ্রেট। এই থ্রেটের পর হচ্ছে তার নিষেধাজ্ঞা আবার বাড়ানো হয়, আরেক ম্যাচ নিষিদ্ধ করা হয়, তার মানে হচ্ছে টোটাল 2 ম্যাচ নিষেধাজ্ঞা। এই নিষেধাজ্ঞাটা দিলেন এলো থেকে? এটা হচ্ছে আপনার নর্মালি নিষেধাজ্ঞাটা দেওয়া হচ্ছে ম্যাচ রেফারি, কিন্তু যখন এটা নিয়ে নিষেধাজ্ঞা নিয়ে ঝামেলা করে তখন এটাই নিয়ে ডিল করেছে সিসিডিএম, এবং সিসিডিএমের আন্ডারে টেকনিক্যাল কমিটি। এনিওয়ে, তো এরপর এক ম্যাচ নিষেধাজ্ঞা যেটা কাটালেন, মানে হচ্ছে লেজেন্ড অফ রূপগঞ্জের সাথে ম্যাচটাতে তিনি খেলেননি। তারপরের ম্যাচে হঠাৎ করে তিনি মাঠে, নিয়ম অনুযায়ী তার নিষিদ্ধ থাকার কথা ছিল সেকেন্ড ম্যাচ, কিন্তু তারপর ম্যাচে তিনি মাঠে নেমে গেলেন। এখানে হচ্ছে ইস্যুটা, যে এই ইস্যুটা কীভাবে হলো। তো যাই হোক, এটা নিয়ে ইস্যুটা যেটা হচ্ছে আপনার মোহামেডান সিসিডিএমের কাছে আপিল করেছিল। সিসিডিএম সেটা এটা ইয়ের জন্য টেকনিক্যাল কমিটি থাকে, যে কোনো টুর্নামেন্টে টেকনিক্যাল কমিটি হচ্ছে যখন কোনো ডিসপিউট হয় সেটা নিয়ে কাজ করে হচ্ছে টেকনিক্যাল কমিটি। তো সেটা মোহামেডান সিসিডিএম সেটা টেকনিক্যাল কমিটির কাছে এগুলো, কারণ সিসিডিএমের সবাই তো, আর সিসিডিএম হচ্ছে টুর্নামেন্টে সব কিছু দেখভাল করে, কিন্তু সিসিডিএমের সবাই তো টেকনিক্যাল কমিটির পার্টনার। তো সেটা নিয়ম অনুযায়ী টেকনিক্যাল কমিটির কাছে রেফার করেছে। টেকনিক্যাল কমিটি কিন্তু নিষেধাজ্ঞা কমানোর যে আপিল সেটা রিফিউজ করে দিয়েছে, যে নিষেধাজ্ঞা কমানো যাবে না। এখানেই হচ্ছে ইস্যুটা। তারপরেও তাহলে তৌহিদ হৃদয় তারপরেও ম্যাচটা খেললেন। ম্যাচটা কীভাবে খেললেন সেটা হচ্ছে আম্পায়ার্স কমিটির প্রধানের হয়ে, আম্পায়ার্স কমিটির প্রধান কিন্তু না, তার হয়ে একজন, তার হচ্ছে ওবি আবদুল্লাহ আল নোমান, তিনি সাইন করেছেন একটা মেমোতে যে এই নিষেধাজ্ঞাটা এক ম্যাচ কমানো হচ্ছে। এখন এখানে হচ্ছে ইস্যুটা, আম্পায়ার্স কমিটির কিন্তু নিষেধাজ্ঞা কমানোর এখতিয়ার নেই। এটা আছে টেকনিক্যাল কমিটি, এটা সিসিডিএম এর আন্ডারে টেকনিক্যাল কমিটি সেটা দেখবে যখন ডিসপিউট হয়। তো এটা টেকনিক্যাল কমিটি দেখবে। অবি আবদুল্লাহ নোমান তিনি হচ্ছেন আম্পায়ার্স ডিপার্টমেন্টের ম্যানেজার, এবং পদাধিকার বলে তিনি টেকনিক্যাল কমিটির মেম্বার। টেকনিক্যাল কমিটির প্রধান কিন্তু তিনি না। এটা যদি প্রধানের হয়ে আসতো, যে প্রধান সবার সাথে কথা বলে তারপর নিষেধাজ্ঞা কমানোর ডিসিশন নিয়েছেন, কোনো সমস্যাই থাকতো না। কিন্তু অবি আবদুল্লাহ নোমান তিনি সাইন করে একটা ইয়ে করলেন, সেটাও অন বিহাফ অফ চেয়ারম্যান আম্পায়ার্স কমিটি। আম্পায়ার্স কমিটির এই ডিসিশন নেওয়ার এখতিয়ার নেই, তার সেই কমিটির চেয়ারম্যানের হয়ে তিনি সাইন করে একটা মেমো দিলেন, এবং তৌহিদ হৃদয় ম্যাচ নেমে গেলেন। তো এটা নিয়ে এরপর যেটা হলো ইন্টারেস্টিং দুটা ঘটনা, সেটা হচ্ছে টেকনিক্যাল কমিটির যে প্রধান এনামুল হক মনি, তিনি পদ থেকে সরে গেছেন। তিনি কিন্তু বিসিবি চাকরি ছাড়েননি, শুধু এই টুর্নামেন্টের যে টেকনিক্যাল কমিটি সেটা থেকে সরে গেছেন। তিনি যদি আনুষ্ঠানিক কারণ হিসেবে জানিয়েছেন যে তার কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের কারণে তিনি সরে যাচ্ছেন, কিন্তু যেটা জানা যায় আসল কারণ হচ্ছে যে হৃদয়ে যে, কারণ এই সাইনটা যদি শাস্তি কমাতে হয়, সেই সাইনটা করার কথা ছিল তার,
যদি শাস্তি কমাতে হতো, টেকনিক্যাল কমিটি যদি ডিসিশন নিত যে আমরা শাস্তি কমাচ্ছি, সেটা তার সাইন হয়ে আসার কথা। তিনি সাইন করেননি, টেকনিক্যাল কমিটি রিফিউজ করেছে মোহামেডান আপিল শাস্তি কমানোর ব্যাপারে। তারপরও এটা হয়েছে, তার জন্য সেটা ধরে নেওয়া যায় সেটা অপমানজনক, তিনি পদত্যাগ করেছেন। এরপর বাংলাদেশের সৈকত, যে আইসিসির এলিট এম্পায়ার, তিনি বিসিবির কাছে পদত্যাগপত্র দিয়েছেন যে তিনি ঘরোয়া ক্রিকেটে আম্পায়ারিং করতে চাচ্ছেন। এটার পর হচ্ছে মিডিয়াতে, সোশ্যাল মিডিয়াতে অনেক সমালোচনা হলো। তারপর বিসিবির চেয়ারম্যান, আম্পায়ার্স কমিটির চেয়ারম্যান ইফতেখার রহমান মিঠু, তিনি সৈকতের সাথে মিটিং করেছেন, সৈকতকে পজিশনে রাজি করেছেন। এবং এর মধ্যে গতকাল যেটা হলো যে টেকনিক্যাল কমিটি আবার নতুন করে রিফর্ম হয়েছে বিসিবির ডিরেক্টর ফাহিম স্যারের নেতৃত্বে। ফাহিম স্যারের নেতৃত্বে রিফর্ম হওয়ার পর গতকাল একটা ডিসিশন শোনা গেল যে তৈরি যে নিষেধাজ্ঞা সেটা পুনর্বহাল করা হচ্ছে। আবারও 2 ম্যাচ, এক ম্যাচ বাকি, যে এক ম্যাচ সেটা আবার পুনর্বহাল করা হচ্ছে। ইন্টারেস্টিং পয়েন্ট হচ্ছে এটা তিনি বলেছেন ফাহিম স্যার, কিন্তু এটার কোনো মেমো, লিখিত কোনো মেমো কিন্তু আসেনি। এটার মেমোটা এরপর হচ্ছে আজকে তামিম ইকবাল বিসিবিতে গেলেন, বিসিবি থেকে প্রথমে তিনি প্লেয়ারদের সাথে মিটিং করলেন, প্লেয়ারদের, তারপর হচ্ছে ফারুক আহমেদ সহ দুইজন ডিরেক্টরের সাথে মিটিং করলেন, বিসিবি সভাপতি ফারুক আহমেদ সহ। তারপর আজকে তিনি প্রেস কনফারেন্সে এটা নিয়ে অনেক কিছু বলেছেন, সেটা নিয়ে আমরা পরে আসছি। এটার পর আজকে এখন এসে মেমোটা এসেছে টেকনিক্যাল কমিটি থেকে যে টুর্নামেন্টের কন্টিনিউইটির স্বার্থে তার নিষেধাজ্ঞা পুনর্বহাল করা হচ্ছে, কিন্তু কন্টিনিউটির স্বার্থে নিষেধাজ্ঞাটা এই সিজনে না, সেটা আগামী সিজনে 12 মাস পরে ঢাকা প্রিমিয়ার লিগে প্রথম ম্যাচে এই নিষেধাজ্ঞাটা কার্যকর। আমি এই জায়গাটাতে একটা জিনিস একটু বুঝতে চাই, সেটা হচ্ছে নিষেধাজ্ঞাটা একবার এলো, বাড়লো, 2 ম্যাচ হলো, তারপর আবার কমলো, এখন আবার পুনর্বহাল হলো, কিন্তু হচ্ছে পরের বছরের জন্য, পরের সিজনের জন্য। তো এই যে টোটাল ঘটনাটা ঘটলো, আমার একটা ছোট প্রশ্ন, সেটা হচ্ছে ঢাকা প্রিমিয়ার লিগ তো শেষের পথে এই সময়, তো খেলাটা ছিল হচ্ছে 12 এপ্রিল, যে খেলাটা নিয়ে ঘটনা, যে খেলা ম্যাচের ঘটনা, সেই 12 এপ্রিলের ম্যাচটা ছিল মোহামেডান আবাহনী, চিরপ্রতিদ্বন্দ্বী 2 দল। তো সেখানে আমার ইন্টারেস্টটা যেটা, সেটা হচ্ছে প্রিমিয়ার লিগে আবাহনী এবং মোহামেডানের বর্তমান অবস্থানটা আসলে কোথায়? এটা খুবই ইন্টারেস্টিং একটা পয়েন্ট। প্রিমিয়ার লিগে আর প্রতি দলে 2টা করে ম্যাচ বাকি আছে। এই অবস্থায় আবাহনী এবং মোহামেডানের হচ্ছে শিরোপা লড়াই আছে, 2 দলেরই পয়েন্ট 18 করে, রান রেটে এগিয়ে আবাহনীর শীর্ষে, মোহামেডান 2 নম্বরে আছে। ইন্টারেস্টিং হচ্ছে কালকে আবার ম্যাচ আছে, সেটা হচ্ছে মোহামেডান গাজী গ্রুপ, আবাহনী খেলবে লেজেন্ডার রূপগঞ্জের সাথে। এর পরের ম্যাচ 29 এপ্রিল আবাহনী ভার্সেস মোহামেডান। আচ্ছা, এখন ইন্টারেস্টিং পয়েন্টটা দেখেন, আজকে যদি কালকে যখন ফাহিম স্যার বললেন যে নিষেধাজ্ঞার পুনর্বহাল হবে, সেটার মেমো যেহেতু আসেনি কালকে পর্যন্ত, বা আজকেও এসেছে, সেটা ডেফার্ড হয়ে, শাস্তিটা ডেফার্ড হয়ে, তো এটা যদি না আসতো, আগামীকালকে গাজী গ্রুপের সাথে মোহামেডানের ম্যাচে খেলতে তৌহিদের কোনো বাধা ছিল না। এখন ইন্টারেস্টিং পয়েন্ট হচ্ছে, এরপর যদি নিষেধাজ্ঞাটা এই সিজনেই পুনর্বহাল করতে হতো, তাহলে আবাহনীর সাথে ম্যাচে হচ্ছে তিনি খেলতে পারতেন না। এরপর হচ্ছে ডিসিশনটা হয়ে গেল যে এটা শাস্তিটা কন্টিনিউটির সাথে, কারণ এখন যদি এটা করে তাহলে মোহামেডান প্রেশার দেবে, আবার না করলে আবাহনী প্রেশার দেবে, কন্টিনিউটির সাথে এটা করে শাস্তিটা পিছিয়ে দেওয়া হলো 1 বছরের জন্য। এখন এখানে ইন্টারেস্টিং পয়েন্ট হচ্ছে, এখানে কোশ্চেনটা ওঠে তাহলে দায় টাকার। এটা হচ্ছে এই প্রশ্নটাতে হচ্ছে যে আসছি আমি, সেটার আগে হচ্ছে আমরা যতটুকু বুঝতে পারলাম, সেটা হচ্ছে এই ধরনের ইস্যুতে ম্যাচ রেফারি একটা সিদ্ধান্ত দিল, তারপর যদি ডিসপিউট হয় সেটা হচ্ছে সিসিডিএম এর কাছে যাবে, তিনি টেকনিক্যাল কমিটির কাছে পাঠাবেন, তারা হচ্ছে সিদ্ধান্ত নেবে। এইখানে এক ধরনের বাইপাস হলো কিনা, যে আমি টেকনিক্যাল কমিটি রিফিউজ করার পর সেইটা আম্পায়ার্স কমিটি, যারা আসলে এখতিয়ারই নেই, সেখান থেকে একটা সিদ্ধান্ত চলে এলো, এবং বিসিবি আসলে প্রচণ্ডভাবে ফ্ল্যাকচুয়েট করছে, যে তার বিধি অনুযায়ী, আমাদের পরিস্থিতি বলছে এমন যেন হচ্ছে বিধিটা স্পষ্ট নয়, যে কারণে হচ্ছে বিসিবির অ্যাক্টিভিটিস স্পষ্ট নয়। আসলে ঘটনাটা কি, বিধি কি স্পষ্ট? হ্যাঁ, বিধি স্পষ্ট। এখানে কিন্তু বিধিতে কোনো সমস্যা নেই, বিধি অনুযায়ী টেকনিক্যাল কমিটি রিফিউজ করেছে, তারপর তো তৈরি খেলতে পারার কথা নয়। এখানে ঝামেলাটা যেটা হচ্ছে, এটা কি বলবো, অনেকটা ব্যাংকে ধরেন লার্জ অ্যামাউন্টের লোন যখন ডিফল্ট হয়, সেটা ব্যাকগ্রাউন্ডে পরে যখন জানা যায় যে হয়তো বোর্ড অফ ডিরেক্টরস ডিসিশন নিয়েছে যে এই লোনটা দেওয়া হবে বড় একটা গ্রুপকে, কিন্তু সেটা সাইন কে করে, হয়তো ওই স্পেসিফিক যে ব্রাঞ্চ থেকে নেওয়া হচ্ছে সেই ব্রাঞ্চের ম্যানেজার এবং ক্রেডিট রিলেটেড যে অফিসার তিনি। এখানেও জিনিসটা অনেকটা এরকমই হয়েছে, যে যেটা জানা যায় যে এই ডিসিশনটা যে হবে, যে নিষেধাজ্ঞা কমানো হবে, সেটা হচ্ছে কয়েকজন 5-6 জন বোর্ড অফ ডিরেক্টরস, তারা অনানুষ্ঠানিক একটা মিটিংয়ে সেই ডিসিশনটা হয়েছে। এরপর
কাইন্ড অফ এরকম হয়েছে যে আম্পায়ার্স কমিটির ঘাড়ে কাগজে কলমে দায়টা এখন আম্পায়ার্স কমিটির, রাইট? আম্পায়ার্স কমিটির এখতিয়ার নেই, তারা শাস্তিটা করেছে। কিন্তু জিনিসটা যেটা হচ্ছে বোর্ড অফ ডিরেক্টরসের 5-6 জন তারা ডিসিশন নিয়েছেন, মোহামেডান প্রেশার দিয়েছে, তারা ডিসিশন নিয়েছে নিষেধাজ্ঞা কমানো হবে। তারপর আম্পায়ার্স কমিটির ঘাড়ে বন্দুকটা রেখে ফায়ার করা হলো যে শাস্তি কমানো হচ্ছে, অন্যের ঘাড়ে বন্দুক রেখে চালানোর মতো। মোহামেডানের প্রসঙ্গটা বারবারই চলে আসছে যে মোহামেডান এখানে চাপ দিচ্ছে, এটা আমরা সোশ্যাল প্ল্যাটফর্ম বলে বিভিন্ন জায়গাতেই এই আলোচনাটা দেখেছি যে মোহামেডান অ্যাজ এ ক্লাব সে হচ্ছে বিসিবিকে চাপ দিয়ে এই সিদ্ধান্তগুলো ঘটাচ্ছে। বিসিবি আসলে অথরিটির জায়গায় কতটুকু দাঁড়াচ্ছে তাহলে? ক্রিকেট সম্পর্কিত সর্বোচ্চ অথরিটি তো হচ্ছে আমার বিসিবি, তো সেই ক্ষেত্রে ক্লাব যদি হচ্ছে আমার বিসিবিকে ডিকটেট করতে থাকে তাহলে আসলে হচ্ছে ক্রিকেটের বাস্তবতাটা কোন জায়গায় গিয়ে দাঁড়াচ্ছে? এটা খুবই ইন্টারেস্টিং একটা পয়েন্ট। কিছুদিন আগেই 5 আগস্টের পর যখন বিসিবি নতুন করে গঠিত হলো, ফাহিম স্যার, নাজিরউদ্দিন ফাহিম স্যার হচ্ছেন বিসিবি ডিরেক্টর হলেন, তাকে দেওয়া হয়েছিল বিসিবির কনস্টিটিউশন এটা রিফর্ম করার জন্য দায়িত্ব দিয়েছে। উনি রিফর্মের কিছু সাজেশন দিয়েছিলেন, যেখানে হচ্ছে যে ক্লাবের স্পেশালি ঢাকা ভিত্তিক যে ক্লাবগুলো সেগুলোর যে প্রভাব বিসিবির উপরে, বোর্ড অফ ডিরেক্টরসের সব ক্লাবেরই মেম্বার, এটা বাফুফেতেও কাইন্ড অফ একই। তো সে কারণে বাফুফেতেও একই ধরনের ঘটনায় আপনি দেখবেন। তো এখানে তিনি যে রিফর্মের সাজেশনটা দিয়েছিলেন সেটা হচ্ছে যে বোর্ড অফ এই ক্লাবের যে প্রভাব সেটা কিছুটা কমিয়ে এনে যাতে বিসিবি রান করতে পারে সে ধরনের রিফর্ম। ইন্টারেস্টিং হচ্ছে এই টুর্নামেন্টের আগে সেটার কারণে কিন্তু অনেক একটা ক্লাবগুলো একটা ইয়েতে চলে গিয়েছিল যে এটা যদি করা হয় তাহলে তারা খেলবে না। হ্যাঁ, তো এরপর হচ্ছে ওইটা আপাতত কিছুটা স্থগিত আছে ওই আলোচনাটা। হ্যাঁ, তো এখানে হচ্ছে ব্যাপারটা এরকম, আপনার ধরুন আগের সময়ে যেটা হতো যে তখন বলতে আবাহনী হচ্ছে দৈত্য হয়ে উঠেছে। হ্যাঁ, কারণ আবাহনীর যারা প্রশাসনিক সুবিধা নিচ্ছে, নানা ধরনের আবাহনীর যারা বোর্ড অফ ডিরেক্টরস তারাই হয়তো বিসিবির আছে, তারা আবার বিভিন্ন অন্য ক্লাবেও ছড়িয়ে গেছেন। এবং যেটা হতো যে আম্পায়ারিং নিয়ে এটা সবসময় বলা হতো বাংলাদেশে যে নিচের দিকের কিছু আম্পায়ার ছিলেন যাদেরকে বিসিবির পক্ষে মানে ক্লাবের যারা বোর্ড অফ ডিরেক্টরস যারা ক্লাবের স্বার্থটাই দেখছেন তারা হচ্ছে ইয়ে করে রাখতেন, নির্দেশ দিয়ে রাখতেন যে এই ম্যাচে এইভাবে করতে হবে, এই ম্যাচে স্পেশালি লোয়ার ডিভিশন যে টুর্নামেন্টগুলো সেখানে তো বলা হতো যে কোন দল উঠবে, কোন দল নামবে, কোন ম্যাচের রেজাল্ট কী হবে সেগুলো আগে থেকে ডিসাইডেড হতো এবং আম্পায়ারের সে অনুযায়ী আঙ্গুল। ইন্টারেস্টিং হচ্ছে তখন সেটা করা হতো একটু একটু লো প্রোফাইলের যারা আম্পায়ার তাদেরকে দিয়ে। এখানে যেটা হচ্ছে আইসিসি রিলিড প্যানেলের আম্পায়ার তাকেই সরাসরি অ্যাটাক করা হচ্ছে, আমাদের একজন প্লেয়ার যিনি ন্যাশনাল টিমে খেলছেন, ইফ আই রিমেম্বার ইট কারেক্টলি, তিনি 2023-এ যারা অভিষেক, এখনও 2 বছর হয়নি, তিনি আবার বলছেন যে উনি আন্তর্জাতিক আম্পায়ার, আমিও আন্তর্জাতিক প্লেয়ার, এই ধরনের একটা ব্যাপার আসছে। কেন এখানে আসছে যে আবাহনী আগে যেটা করতো এখন সেটা মোহামেডান প্রভাব বিস্তারের জায়গা। আবাহনীর এটা একটা ওপেন সিক্রেট যে আবাহনীর পৃষ্ঠপোষকতা করে আওয়ামী লীগ, তারা তখন ক্ষমতায় ছিল। এখন বিএনপি এখনো ক্ষমতায় আসেনি, কিন্তু বিএনপির পৃষ্ঠপোষকতা চলে মোহামেডান। এখনই মোহামেডান ওই ধরনের একটা প্রভাব বিস্তার করা শুরু করে দিয়েছে। এবং বিসিবির দিক থেকে আপনি দেখেন, একটা যদি দেখেন এটা একটা টেনিস করে যেমন এদিক থেকে বল পাস ওই দিক থেকে করে, বিসিবির ব্যাপারটা মোহামেডান প্রেশার দিয়েছে, তহিদের শাস্তি কমানো হলো। এনামুল হকমনি এবং শরফুদ্দৌলা শহীদ শহীদ ওনাদের লিগ্যাল গ্রাউন্ড, একেবারে লজিক্যাল গ্রাউন্ডে ওনারা পদত্যাগ করলেন, যে রিজনটা দেখেছেন খুবই লজিক্যাল গ্রাউন্ড। তারপর চারদিকে সমালোচনার পর বিসিবি হঠাৎ করে একটা ডিসিশন নিল। আজকে তামিম ইকবালরা গেলেন একটা ইয়ে করলেন, এবং তামিম ইকবালদের এখন বিসিবির এই স্ট্যান্সের পর যে একটা প্লেয়ার আপনি নিষেধাজ্ঞা দিলেন, 2 ম্যাচের জায়গায় সে 1 ম্যাচ করলেন, 1 ম্যাচ খেলার পর সে অলরেডি এরপর আরও 2 ম্যাচ খেলে ফেলেছে, এখন আপনি আসছে বলছেন এই টুর্নামেন্টে সে আবার আরেক ম্যাচ নিষিদ্ধ হতে পারে, এটা তো হতে পারে না, একই মুরগি 2 বার জবাই দেওয়ার মতো হয়ে যায়। তো তারাও কিন্তু আবার এই দিক থেকে বিসিবির অবস্থা কি তাহলে হচ্ছে যে বলে আরে তার সাথে যায়, হ্যাঁ এরকম হয়ে যাচ্ছে আর কি। তো ওই পুরো ওই একটা জায়গায় এটা হতো যদি যে তখন যদি সিসিডিএম বা টেকনিক্যাল কমিটি ডিসাইড করতে যে আমরা শাস্তি কমাচ্ছি, তাহলে হয়তো এই ইয়ে তো হতো না। তারা সেটা করেনি, কারণ হৃদয় যে কাণ্ডটা ঘটিয়েছেন তাতে তাদের মনে হচ্ছে শাস্তিটা যথাযথ। কিন্তু একটা ক্লাবের প্রেশার, মোহামেডানের প্রেশারে সেটা তারা বিভিন্নভাবে নিয়ম বহির্ভূতভাবে শাস্তিটা কমানো হলো, এবং এরপর থেকে পাসিং দ্য ব্যাটন টাইপের একটা ব্যাপার হয়ে যাচ্ছে। তো এখন এখানে ইনভলভ যে দুজন বেসিক্যালি একদম কনফ্রন্টেশনে আমরা যদি যাই, শরফুদ্দৌলা তিনি হচ্ছেন এলিট প্যানেলের আম্পায়ার, এবং আরেকজন হচ্ছেন তহিদ হৃদয়, তিনি আবার ন্যাশনাল টিমের, তিনিও আন্তর্জাতিক। তহিদ হৃদয়কে কোট আন কোট যদি আমি করি তাহলে হচ্ছে বিষয়টা এরকম দাঁড়ায়। আন্তর্জাতিক খেলায় অর্থাৎ বাংলাদেশ পুরুষ ক্রিকেট দলের গেল বেশ কিছুদিনের যে পারফরমেন্স, সেই পারফরমেন্সের পরে সর্বশেষ হচ্ছে জিম্বাবুয়ের সাথে খেলা, সেটাতেও হচ্ছে আমরা ঘরের মাঠে হচ্ছে হেরে গেলাম।
সেখানে বারবার ঘুরে ফিরে ক্রিকেটাররা যখন প্রশ্নটা আসে যে কি হয়, কেন হয়, এই ধরনের প্রশ্ন যখন আসে তখন আমরা দেখি যে বলে যে দেশের যে লিগ যদি উন্নত না হয় তাহলে হচ্ছে আন্তর্জাতিকে আমরা কি করে করব, পিচ আম্পায়ারিং এটসেট্রা এরকম নানা বিষয় আসলে সামনে আসে। তো একই লিগের মধ্যে আবার যখন আমরা দেখছি তখন দেখছি যে আমি তামিম ইকবালের আজকের যে অবস্থান উনি প্রকাশ করলেন, তামিম ইকবাল তো অসুস্থ হওয়ার কারণে মোহামেডানের ক্যাপ্টেন্সি করছেন না। তো তিনি আজকে ক্রিকেটার হিসেবে আসলে বিসিবিতে গিয়েছেন এটা আসলে বলা যাবে না, তিনি আসলে মোহামেডানের হয়েই গিয়েছেন। তো আলটিমেটলি ক্রিকেটারদের যে চাওয়া, মানে আমি যখন হচ্ছে আন্তর্জাতিক কোনো ম্যাচের পরে কোনো একটা অকৃতকার্য হলাম, তারপর যখন আমি বক্তব্য দিচ্ছি একজন ক্রিকেটার হিসেবে, তখন আমি বলছি আমার লিগ ঠিক নেই। আর লিগে হচ্ছে লিগ ঠিক রাখার জায়গায় হচ্ছে আমার কোনো ধরনের আন্তরিকতার যথেষ্ট অভাব আছে বলে অন্তত আমরা এই প্রেক্ষাপটে বলতে পারি। তো সেই ক্ষেত্রে আসলে আন্তর্জাতিকে আমরা ভালো করব কিভাবে, বা লিগ আসলে কোনটা আগে, ডিম আগে না মুরগি আগে? দেখুন, এই উদাহরণটার সময় বারবার একটা জিনিস মনে পড়ছিল, সচিন টেন্ডুলকারের কথা। আমরা সচিন টেন্ডুলকারকে ওয়ান অফ দ্য বেস্ট ইন হিস্ট্রি অফ ক্রিকেট। তার ক্রিকেট ক্যারিয়ার এরকম অনেকবার হয়েছে যে তাকে ভুল আউট দেওয়া হয়েছে, এবং তিনি মাথা নাড়াতে হায়েস্ট যেটা করেছেন, হয়তো মাথা নাড়াতে তিনি চলে গেছে। কখনোই এমন হয়নি তিনি আম্পায়ারের সাথে বাকবিতণ্ডা। কারণ আম্পায়ার সেটা কেন করেছেন এটা নিয়ে অনেক ধরনের কনস্পিরেসি থিওরি থাকতে পারে, কিন্তু আম্পায়ার বা ফুটবলের রেফারি যখন একটা ডিসিশন দিচ্ছেন, একটা কথাই আছে, আম্পায়ার্স কল ইজ কল। হ্যাঁ, সেখানে আপনি ডিবেট করার যদি আপনি থাকে, সেটা আপনি আম্পায়ার্স কমিটির কাছে বলেন। আম্পায়ারদের ব্যাপারে কী হবে না হবে সেটা আম্পায়ার্স কমিটি করো, আপনি সেটা লিখিত আম্পায়ার্স কমিটির কাছে দেন, আম্পায়ার্স কমিটি সেই অনুযায়ী সিদ্ধান্ত নেবে। এখন ঝামেলাটা যেটা হচ্ছে এখানে হচ্ছে আপনার একটা ট্রাস্টের ইস্যু। কেন? আপনি জানেন আপনার ক্লাব এখানে প্রেশার দিতে পারবে, আপনি জানেন যে অন্য ক্লাব এখানে করতে পারে, আম্পায়ার্স কমিটি কার হয়ে কাজ করবে, এইখানে আপনার একটা তার মানে ওই যে ঘুরে ফিরে কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের ইস্যুটাই চলে আসছে। তো আপনি যতদিন পর্যন্ত এই ক্লাবগুলা মানে কি হবে না হবে এটা যতদিন পর্যন্ত ক্লাবগুলো ডিসাইড করবে, ততদিন পর্যন্ত বিসিবি এবং বিসিবির কর্মকর্তারা আবার ক্লাবেরও কর্মকর্তা, ততদিন পর্যন্ত এটা হতেই থাকবে। আবার যতদিন পর্যন্ত লিগে এটা হতে থাকবে, কাগজে কলমে এটা অফিসিয়ালি খুবই ভালো রিজন, হ্যাঁ আমার ঘরোয়া ক্রিকেট ঠিক নেই, আমার তাহলে জাতীয় দল কীভাবে ঠিক হবে? কিন্তু ঘরোয়া ক্রিকেট ঠিক করার দায়িত্বটা কার? সেটা সবারই, ক্লাব, বিসিবি, ক্রিকেটার, সবার। তো আপনি সেই জায়গায় যতজন আছে, যতগুলো পক্ষ আছে সবার, আমি ক্লাবের দিক থেকে বুঝছি, আচ্ছা ঠিক আছে, ক্লাবের কর্মকর্তারা তাদের স্বার্থটা দেখছেন, তারা বিসিবিকে প্রেশার দিচ্ছে। আপনি ক্রিকেটার, আপনি তো আপনার ইন্টিগ্রিটির জায়গায় যে আমার ক্লাব আমি জানি আমি প্রেশার দিচ্ছে, সেক্ষেত্রে আমি বললাম যে এই ঘটনা অন্যদিকে গেলে আমি মুখ খুলব, এটা তো হতে পারে। তো এই জায়গায় হচ্ছে সবাই কিন্তু দোষটা কিন্তু ঘুরে ফিরে সবার দিতে হবে। তো সব কিছু নিয়েই আসলে হচ্ছে সংস্কারের নানা ধরনের বক্তব্য আসছে, নানা কিছু আসছে। আমরা জানি যে হচ্ছে ক্রিকেট ইস্যুতেও হচ্ছে এক ধরনের সংস্কার বা কিছু পরামর্শ দেওয়া হয়েছিল। তো শেষ পর্যন্ত আসলে এই সংস্কার আসলে ঘরোয়া লিগে কতটুকু হবে, বা হচ্ছে সেইটার পথ ধরে আমরা আসলে আন্তর্জাতিক ক্রিকেটে কতটুকু জায়গায় পৌঁছাতে পারবো, আমাদের টেস্ট স্ট্যাটাস বলি বা হচ্ছে আমাদের ওয়ানডে পারফরমেন্স বলি বা টি-20 পারফরমেন্স বলি, সব জায়গাতেই আসলে একটা হতাশাজনক জায়গায় আমরা কিন্তু এসে দাঁড়িয়ে আছি, এবং সেখানে বারবার ঘরোয়া লিগের কথা, ঘরোয়া ক্রিকেটের কথা বারবার উঠে আসছে। তো আমরা আশা করব যে এই যে বিতর্ক, এই যে সমালোচনা, এটা থেকে আমাদের ক্রিকেট বেরিয়ে আসবে এবং আমরা আমাদের ক্রিকেটটা নিয়ে বিশ্বমঞ্চে সামনের দিকে এগিয়ে যাব। ধন্যবাদ, আজ এ পর্যন্ত।